প্রশ্ন হচ্ছে তারা কি এই অঞ্চলের আদিবাসী? অথবা এতগুলা জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী স্বীকৃতিটা কে নিবে? চাকমা গোষ্ঠী নিবে? মারমা গোষ্ঠী নিবে? চাক গোষ্ঠী নিবে? নাকি তঞ্চঙ্গ্যা গোষ্ঠী নিবে? বুঝছি? তাদেরকে বসে ঠিক করতে হবে যে তাদের মধ্যে কারা এই আদিবাসী স্বীকৃতিটা চায়। যে একটা গোষ্ঠী চাইবে তার বাইরে বাকি ৪৮-৪৯টা গোষ্ঠী কেউ বলতে পারবে না যে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। যদি তারা এই কথা বলতে চায়। আসসালামু আলাইকুম। এখন ধন্যবাদ হাসিনা আপু এবং থোয়াই ভাই এবং এর আগে মেহেদী হাসান পলাশ ভাই ছিলেন, জিয়া ভাই আছেন। এবং দর্শক যারা আছেন, শ্রোতা যারা আছেন সবাইকে অভিনন্দন। দেখেন আমি আমি এর বাইরে কয়েকটা কথা আমি এড করতে চাইবো। ওই ভাইরা তো অনেকগুলা বিষয় বলেছেন। দেখেন বাংলাদেশে বলা হচ্ছে আমরা যে বিভিন্ন বইয়ে পড়েছি বা গুগলে আছে যে ৫৪টার মতন ৫৫টা জাতিগোষ্ঠী আছে বাঙালি সহ। ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলা হচ্ছে আমরা অন্যান্য চাকমা, মারমা, ত্রিপুরা হিসেবে যাদেরকে জানি। না, এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমতল আমি একটু কারেকশন করছি। আপনার জি, জি, জি। আমাদের বাংলাদেশের উইকিপিডিয়াতে ৪৯টা জাতির নাম উল্লেখ আছে। আচ্ছা, আচ্ছা। ৪৯টা উল্লেখ থাকলেও প্রত্যেকটা জাতির নাম কিন্তু ওইখানে উল্লেখ নাই। আমি আমি আজকে যে গাছটা নিয়ে আমি আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি, মানববন্ধন করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি, এখানে প্রত্যেকটা জাতির নাম এখানে উল্লেখ আছে। জি, আচ্ছা, ওনাকে আচ্ছা। বলতে দেন। ধন্যবাদ ভাই। মানে আমি যেরকম পেয়েছি আরকি বা আমরা বই পুস্তকে পড়েছি ওই আলোকে বললাম। তো ৫০ টা যদি থাকে বা ৪৯ টা যদি থাকে, আমার প্রশ্ন হচ্ছে আমি একটা প্রশ্ন শুরু দিতে চাই। যারা আজকে বাংলাদেশের ভেতরে আন্দোলন করছেন এবং বলতেছেন যে যারা বাঙালির ব্যতীত অন্যান্য যেই নৃগোষ্ঠীর লোকজন আছেন, তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। তাহলে এখানে ৫০ টার মতো যে নৃগোষ্ঠী আছেন তাদের মধ্যে কারা এই আদিবাসী স্বীকৃতিটা নিবে? তারা কি সবাই একসাথে এসে একসাথে আদিবাসী হয়েছিল? মানে আমরা তর্কের খাতিরে এই প্রশ্নটা আমাকে করতে হবে যে কারা তাহলে সবার প্রথমে এসেছিল? সবাই যদি একসাথেই এসে থাকে, সবাই যদি আদিবাসী হয়, তাহলে সবাই আলাদা, আলাদা কেন নৃগোষ্ঠী হবে? কেন তাদের পূর্বভূমি কারো হবে ত্রিপুরা, কারো হবে আরাকান, কারো হবে অন্যান্য লাওস, কম্বোডিয়া? আপনি দেখুন আপনি দেখুন আমাদের যেই আপনার চাকমা জনগোষ্ঠী আছে তারা আরাকান থেকে এসেছে প্রায় ১৬ শতাব্দীর দিকে। তাদের আগে ত্রিপুরারা এসেছে প্রায় ১৫ শতাব্দীর দিকে। তারা হচ্ছে কৃষি জমির সন্ধানে এই অঞ্চলে এসেছিল। তারপরে আমাদের যেই আপনার যে আদিবাসী ছাত্র জনতার ব্যানারে গতকাল এসে আহত হয়েছেন, আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাদের পক্ষ থেকেও আহত হয়েছেন রাজন ভাই। আর ওই ব্যানার থেকে এসে শ্রেষ্ঠা আপু, শ্রেষ্ঠা তঞ্চঙ্ঘা, উনি তঞ্চঙ্ঘা জনগোষ্ঠীর সদস্য। উনি আহত হয়েছেন। তো ওনাদের ২ জনেরই আহত হওয়ার কারণে আমি আসলে দুঃখিত। উনি যে জনগোষ্ঠীর মেম্বার তঞ্চঙ্ঘা গোষ্ঠী, ওনারাও কিন্তু এসেছেন আরাকান থেকে প্রায় ১৬-১৭ শতাব্দীর সময়। তো প্রশ্ন হচ্ছে তারা কি এই অঞ্চলের আদিবাসী? অথবা এতগুলা জনগোষ্ঠীর মধ্যে আদিবাসী স্বীকৃতিটা কে নিবে? চাকমা গোষ্ঠী নিবে? মারমা গোষ্ঠী নিবে? চাক গোষ্ঠী নিবে? নাকি তঞ্চঙ্ঘা গোষ্ঠী নিবে? এখন এটা হলো ১ম কথা। এই জিনিসটা তাদেরকে বসে ঠিক করতে হবে যে ঠিক আছে আমরা আদিবাসী স্বীকৃতি চাই। আমি তর্কের খাতিরেই বলছি। আমরা জানি যে আসলে এখানে কারা এসেছিল আগে ওইটা আমি পরে বলছি। তাদেরকে বসে ঠিক করতে হবে যে তাদের মধ্যে কারা এই আদিবাসী স্বীকৃতিটা চায়। যে একটা গোষ্ঠী চাইবে তার বাইরে বাকি ৪৮-৪৯টা গোষ্ঠী কেউ বলতে পারবে না যে আমাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। যদি তারা এই কথা বলতে চায়। এখন দেখুন এই অঞ্চলে সবচেয়ে ১ম এ কারা এসেছে? আমরা জানি যে খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ২০০০ বছর আগেও বিভিন্ন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা বা অন্যান্য বিভিন্ন সভ্যতার আন্ডারে এই অঞ্চলে কিন্তু মানুষের বসবাস ছিল এবং নৃতাত্ত্বিক যে গোষ্ঠী পড়াশোনাগুলো আছে, রিসার্চ গুলো আছে, অ্যানথ্রোপোলজিক যে স্টাডি আছে, সেখান থেকে আমরা কি দেখি যে এই অঞ্চলে সর্বপ্রথম এসেছিল নেগ্রিটো জনগোষ্ঠী। আমরা যদি পড়াশোনা করি, নেগ্রিটোর পরবর্তীতে অস্ট্রালয়েডরা এসে নেগ্রিটোর সঙ্গে মিলেছিল। এদের যে ডিসেন্ডেন্ট বা এদের যে বংশধর তারা হচ্ছে আজকের বাঙালি জাতি। আর যারা হচ্ছে অন্যান্য যারা পাহাড়ে বসবাস করছেন আমাদের বেশিরভাগ নৃগোষ্ঠীর মানুষ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে, ওনারা হচ্ছেন বেশিরভাগ মঙ্গোলয়েড বা মঙ্গোলিয়ানদের বংশধর। যারা হচ্ছে লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, আরাকান, ভারতের ত্রিপুরা বা এরকম বিভিন্ন এলাকা থেকে এসেছেন, রাখাইন প্রদেশ থেকে এসেছেন। তাদের নামের সঙ্গেই ওই জিনিসটা আছে। তো তারা এসেছেন ১৫০০-১৬০০ শতাব্দীতে খ্রিস্টের পরের। আর এই অঞ্চলে মানুষের বসবাসের ইতিহাস ১৫০০ বিসি মানে বিফোর ক্রাইস্ট। তাহলে ওই সময়ের মানুষ কি আদিবাসী না হয়ে ৪০০ বছর, ৬০০ বছর, ৫০০ বছর আগে আসা মানুষ কেন আদিবাসী স্বীকৃতি চাইবে? ইতোমধ্যে থোয়াই ভাই, জিয়া ভাই বা পলাশ ভাই যে বিষয়ে আলোচনা করেছেন যে আমরা সবাই বাংলাদেশী অবশ্যই। তো আমি জাস্ট প্রশ্নের খাতিরে, তর্কের খাতিরে এই প্রশ্নটা উত্থাপন করলাম যে আদিবাসী তাহলে কারা হবে? এটা হচ্ছে ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখেন আহ আমাদেরকে সবাইকে আসলে কি হতে হবে? আমরা এখন বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে আছি। ১৯৭১ সালের পর থেকে আমাদের নতুন একটা রাষ্ট্র হয়েছে, দেশ হয়েছে। এই দেশের মধ্যে আমরা সবাই বাংলাদেশী। তো গতকাল আমাদের স্টুডেন্টস ফর সভরেইনটি সংগঠন থেকে যেই
আপনার কর্মসূচি ছিল, সেখানে যে মিছিল দেওয়া হয় আপনারা দেখবেন, ভিডিওতে যদি দেখেন, লাইভ গুলোতে যদি দেখেন, খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন, শোনেন, কান পেতে শোনেন, আপনারা দেখবেন স্লোগান দেওয়া হয়েছে, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। এখানে হুম কিন্তু একবারও বাঙালি বাঙালি স্লোগান দেওয়া হয়নি, ঠিক আছে? বাঙালি বাঙালি বিষয়টা হচ্ছে মুজিববাদ, যেটাকে আমরা কিন্তু শুরুতেই উইথড্র করে দিয়েছি যে না, বাঙালি হবে না, আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশি হবো। অথচ এইটাকে একটা গোষ্ঠী কি করেছে, এটাকে হচ্ছে আপনার ঘুরিয়েছে, মিথ্যা অপপ্রচার করেছে যে আমরা নাকি বাঙালি বাঙালি স্লোগান দিয়েছি। পুরাপুরি মিথ্যাচার। এটার মধ্যে 1% সত্য নাই। আপনি যদি ওই সময়ের যে কোনো মিডিয়ার যে কোনো লাইভে দেখেন, আপনি দেখবেন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যারা মিথ্যাচার করেছে বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছে, তারা কারা? আমরা কালকে দেখলাম যে তারা আমাদের কারা সঙ্গে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আমাদেরকে ডিফেম করতে, তারা চাচ্ছে আমাদেরকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুজিববাদের সঙ্গে কানেক্ট করে দিতে। যে হুম আমরা বাঙালি বাগানে স্লোগান দিয়েছি, আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে চাই, আমরা হচ্ছে সহ অবস্থানের পক্ষে না, এই ধরনের একটা জায়গা থেকে আমাদেরকে ফ্রেম করতে চাচ্ছে, কিন্তু আসলে কিন্তু আমরা সেটা করি নাই। আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষর। অথচ মজার বিষয় হচ্ছে গতকাল রাতে আওয়ামী লীগ তাদের ফেসবুক, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলছে যে আদিবাসীদের উপর জঙ্গি হামলা কেন, মানে আমাদের উপর তারা হচ্ছে এক ধরনের মৌলবাদী ট্যাগ চাপিয়ে দিয়েছে, এক ধরনের জঙ্গিপনা নাটক, যেটা আওয়ামী লীগ সবসময় করে আসছে, জঙ্গি জঙ্গি বলে নাটক করে আসছে, ঠিক আছে? তো সেই জিনিসটা চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ যেই জিনিসটা চাইছে, আওয়ামী লীগ যেই বয়ানটা দিচ্ছে, সে একই বয়ান কালকে রাতে কি দেখলাম আমরা, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আজকে আমাদের চিফ অ্যাডভাইজার ওনার প্রত্যেকে দিচ্ছেন। তাহলে আওয়ামী লীগের বয়ানের সাথে ওনাদের বয়ানের, ওনাদের চিন্তাধারা পার্থক্যটা আমরা কোথায়? যে কারণে আমরা এই জুলাই বিপ্লব করলাম, আন্দোলন করলাম, হুম, যেই জিনিসটা আমরা চাইলাম যে মুজিববাদের অপসারণ হবে, সেই আওয়ামী ন্যারেটিভের মধ্যে তারা এখনো পড়ে আছেন। এটা সম্পর্কে আসলে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে কেন? আচ্ছা, হুম, এখন দেখুন, কালকে কাদের ব্যানার ছিল? সংক্ষুব্ধ আদিবাসী জনতা। তাদের টিএসসি থেকে আসার কথা, ওই ঘটনার দিকে আমি যাব না। যে সংক্ষুব্ধ আদিবাসী জনতা, আদিবাসী আসলে কারা নিজেদেরকে দাবি করছেন? যারা পাহাড়ে নিজেদের ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে আছেন। আচ্ছা, তো সংক্ষুব্ধ আদিবাসী জনতার মধ্যে বাঙালি লোক, বামপন্থী সংগঠনের মানুষজন সেখানে কি করে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি আরমানুল হক, সে ওই মিছিলের মধ্যে কি করে? সে কি একজন মানে ক্ষুদ্র নিগোষ্ঠী? সে কি নিজেকে আদিবাসী মনে করে? তার নাম কি? তার হুম, নাম আরমানুল হক। তার চেহারা কি আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর কারোর সাথে মিলে? সে তো নেগ্রিটো অস্ট্রালয়েডদের বংশধর বলে মনে হয়। তাহলে সে কেন ওই মিছিলের মধ্যে ছিল? সে ওই মিছিলের মধ্যে ছিল ওই যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, উপজাতীয় যারা আছে, তাদেরকে সে উস্কাচ্ছিল। সে নিজেদের লোকজন নিয়ে গিয়েছিল, উস্কাচ্ছিল। অলিক মিলি যে ছিল, তার নেতৃত্বে হোক, তার সঙ্গে মিলে হোক, উস্কে এখানে একটা ফেতনা সৃষ্টি করার জন্য, একটা ঝামেলা তৈরি করার জন্য। আদারওয়াইজ তার হুম, কিন্তু ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার যদি সংহতি জানাতে হয়, তার যদি পক্ষে কথা বলতে হয়, সেটা সে ফেসবুকে বলতে পারতো, টিএসসি তে বসে বলতে পারতো। কিন্তু সে আদিবাসী জনতার ব্যানারে একজন বাঙালি হয়ে সে কেন যাবে? তাহলে আদিবাসী আসলে কে? হুম, এখানে কিন্তু একটা মিসলিডিং ইনফরমেশন তৈরি হচ্ছে। আচ্ছা, এটার প্রশ্ন আমি রেখে গেলাম যে এটা নিয়ে তদন্ত হইতে হবে, এটা নিয়ে বিচার হইতে হবে যে কেন সে এই ধরনের একটা উস্কানিমূলক কার্যক্রম করলো, যার কারণে এই বড় একটা ক্যাচাল তৈরি হলো। আচ্ছা, হুম, এর পরবর্তী আমার পয়েন্ট, দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিভিন্ন চাকরিতে কি কোটা আছে? কোটা আছে উপজাতি কোটা অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা। আচ্ছা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা কাদের জন্য? যারা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী। আচ্ছা, পাহাড়ে কি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী শুধু তারাই বসবাস করে, নাকি বাঙালিরাও বসবাস করে? বাঙালিরাও বসবাস করে। এখন তাদের এই কোটাটা কেন দেওয়া হচ্ছিল? যে পাহাড়ে জীবনযাপন অনেক কঠিন, পাহাড়ে জীবনযাপন অনেক কঠিন, তাদের সুযোগ সুবিধা কম, তাদের অনেক কষ্ট হয়, তাদের হাসপাতাল নাই, রাস্তাঘাট নাই, অনেক কিছু। তো এখন কথা হচ্ছে, যে এই সমস্যাগুলো পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীরা ফেস করে, সেই একই সমস্যা কি পাহাড়ে বসবাসরত বাঙালিরা ফেস করে না? আপু আপনি বলেন। হুম। তারা কিন্তু সবাই একই সমস্যা সবাই ফেস করে সবাই থাকে। একই সাথে ফেস করে। হুম, রাইট। তাহলে কেন শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য কোটা হবে? যদি কোটা হতে হতো, যদি সুযোগ সুবিধা দিতে হতো, তাহলে কাদেরকে দিতে হবে? পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠী, সে বাঙালি হোক, সে চাকমা হোক, সে হুম, চাক হোক, সে মারমা হোক, রাখাইন হোক। রাইট? হুম, তাহলে এটা করতে হবে। অথচ পাহাড়ে বসবাসরত বাঙালিরা কিন্তু সেটা চায় না। তারা বলছে যে না, কোটা বৈষম্যের দরকার নাই। আমরা হচ্ছে কোটা চাই না। আমরা কষ্ট করে হলেও আমাদের যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পাহাড়ি শিক্ষার্থী আছেন, তারা কিন্তু মেধার প্রমাণ রেখে আসছেন। কিন্তু পাহাড়ি বাঙালি শিক্ষার্থীদের কথা বলছি। অথচ যারা হচ্ছে পাহাড়ি বিভিন্ন ক্ষুদ্র উপজাতি, যেমন ধরেন অলিক মিলি,
সে বিগত 14 জুলাই পর্যন্ত কোটা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সে কোটা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সে বলেছে কোটা আন্দোলন এটা হচ্ছে ভুল। আমরা আওয়ামী লীগের সাথে আছি, ছাত্রলীগের সাথে আছি। পাহাড়ি, পার্বত্য, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5% কোটা রাখতে হবে। এখন এই কিভাবে আন্দোলন সে সে করে নাগরিক আসছে। কমিটির সদস্য হলো? নাগরিক রাইট, কমিটির রাইট। সাথে এই পয়েন্টে আমি আসবো। দেখুন, সে নাগরিক কমিটির সদস্য কিভাবে হয়েছে? কোটা দিয়ে হয়েছে। কারণ তার এমন কোনো যোগ্যতা ছিল না। সে ক্যাডার বাহিনীর লোকজন। সে আন্দোলনের বিরুদ্ধে ছিল। তার মধ্যে জুলাই আন্দোলনের স্পিরিট নাই। তারা হচ্ছে হুম, টিএসসির মধ্যে মিসলিডিং ব্যানার নিয়ে হাজির হতো। সেই সমস্ত লোকজন। তো গতকাল অলীক মিনি যখন এই ধরনের হামলাকে আপনার লিডিং দিল, অথবা শ্রেষ্ঠা আপু যখন এই মিছিল আসলেন, তিনি আহত হয়েছেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং করেছি। দেখুন, একজন হচ্ছে নাগরিক কমিটির মেম্বার, আরেকজন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মেম্বার, ঠিক আছে, মানে কমিটির হুম, সদস্য। সদস্য। এখন আদিবাসী যে ওয়ার্ডটা, এটা কি? এটা হচ্ছে একটা অসাংবিধানিক ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের যে চেতনা, তার পরিপন্থী। এই পরিপন্থী চেতনার সঙ্গে আন্দোলন জড়িয়ে, অর্থাৎ তাদের মানে তারা এসেছেন, তারা যে আসলেন, তাহলে তাদের নিজ নিজ সংগঠন কি তাদেরকে শোকজ দেওয়ার কথা না? যে তুমি ওই ধরনের একটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা আলোচনার মধ্যে বা দাবির সাথে তুমি গেছো কেন? নাগরিক কমিটির উচিত ছিল তাদের যে যুগ্ম আহ্বায়ক অলীক মিনি, তাকে শোকজ দেওয়া, 3 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে তার জবাব দেওয়া, আদারওয়াইজ তাকে অপসারণ করা। সেটা না করে তারা অলীক মিনিকে তো সাথে রাখতেছেই, তার কারণে নিজেদেরকে আরো বিতর্কিত করতেছে। বিভিন্ন সময় যে হচ্ছে বিভিন্ন অন্যান্য সংগঠন, অন্যান্য দলের বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে, নাগরিক কমিটির সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে।